তো টপিকের নাম দেখেই বুঝতে পারছো এই সেশনে শুধুমাত্র ব্যাটারি নিয়ে আলোচনা করা হবে। এখন ব্যাটারি কি? প্রথম প্রশ্ন হচ্ছে ব্যাটারি কি? তোমরা জানো ব্যাটারি হচ্ছে এমন একটা ডিভাইস বা এমন একটা যন্ত্র বা এমন একটা জিনিস যে দুটো প্রান্তের মধ্যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন করবে। আবার বলছি, ব্যাটারি হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কোনো পরিবাহীর যে কোনো দুটো বিন্দুতে একটা কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন করবে। এখন কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স মেনটেন করে কিভাবে? আমি যদি একটা ছবি এঁকে বোঝাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এটা হচ্ছে একটা ব্যাটারি। এখন তোমরা প্রত্যেকে জানো ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, একটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। ধরো এটা হচ্ছে ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এখন আমি তার দিয়ে এটাকে একটা বর্তনীর সঙ্গে যুক্ত করব। এটা হচ্ছে আমাদের ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। এখন এই ধনাত্মক প্রান্তে ধনাত্মক বিভব থাকে এবং ঋণাত্মক প্রান্তে ঋণাত্মক বিভব থাকে, আর এই দুটো বিভবের ডিফারেন্সটা কি বলা হচ্ছে? বিভব পার্থক্য। এখন ব্যাটারির ক্ষেত্রে এটাকে ইএমএফ বলে বা তড়িৎ চালক বল বলে, সেটা তোমরা ছোটবেলাতে পড়ে এসেছো, ক্লাস 10-এ পড়ে এসেছো যে এই ব্যাটারি যখন কোনো তড়িৎ কোনো বর্তনীতে যখন তড়িৎ প্রবাহ পাঠাবে না, তখন এই ব্যাটারির দুই প্রান্তকে বলা হচ্ছে বা ব্যাটারির দুই প্রান্তকে বলা হচ্ছে তড়িৎ চালক বল। তো সেটা আমরা আজকে ম্যাথমেটিক্স দিয়ে প্রমাণ করব। এখন দেখো এই ব্যাটারির মধ্যে এমন কিছু প্রসেস হচ্ছে, এই ব্যাটারির মধ্যে এমন কিছু প্রসেস হচ্ছে যার জন্য ধনাত্মক আধানগুলো এইখানে জমা হচ্ছে এবং ঋণাত্মক আধানগুলো এখানে জমা হচ্ছে। ব্যাটারির মধ্যে কি হচ্ছে, কি কেমিক্যাল রিঅ্যাকশন চলছে সেগুলো তো আমরা যাব না, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আমরা শুধুমাত্র ইএমএফ কি সেটা পড়বো। তো আবার বলছি, এই ব্যাটারির মধ্যে এমন কিছু ইন্টারনাল প্রসেস হচ্ছে, এমন কিছু ভেতরে কাজকর্ম হচ্ছে যার জন্য ধনাত্মক আধানগুলো এই প্রান্ততে জমা হচ্ছে, ধনাত্মক আধানগুলো এ প্রান্ততে জমা হচ্ছে এবং ঋণাত্মক আধানগুলো বি প্রান্ততে জমা হচ্ছে। বা বুঝে বলতে পারি যে ধনাত্মক আধানের উপরে একটা ফোর্স কাজ করছে, ধনাত্মক আধানের উপরে একটা ফোর্স কাজ করছে, যে ফোর্সটা ধনাত্মক আধানকে এ প্রান্ততে নিয়ে যাচ্ছে এবং ঋণাত্মক আধানকে বি প্রান্ততে নিয়ে যাচ্ছে। এখন দেখো এই ফোর্সটা কিন্তু ব্যাটারি অ্যাপ্লাই করছে, ব্যাটারির মধ্যে কিছু একটা ইন্টারনাল প্রসেস হচ্ছে যার জন্য একটা ফোর্স ডেভেলপ করছে, সেই ফোর্সটা ধনাত্মক আধানকে এ প্রান্ততে এবং ঋণাত্মক আধানকে বি প্রান্ততে নিয়ে যাচ্ছে। এখন ব্যাটারির মধ্যে যেহেতু কোনো ইন্টারনাল প্রসেস চলছে, তাই জন্য এই ফোর্সটাকে আমরা এফ বি দিয়ে ডিনোট করব। এই ফোর্সটাকে আমরা এফ বি দিয়ে ডিনোট করব। এখানে বি ফর ব্যাটারি। ধরো ইনিশিয়াল অবস্থায় এর মধ্যে কোনো আধান ছিল না, এর মধ্যেও কোনো চার্জ ছিল না, এর মধ্যেও কোনো চার্জ ছিল না, ব্যাটারির মধ্যে কিছু ছিল না। ধরো এখন ধরো ব্যাটারির মধ্যে একটা প্রসেস হলো, একটা আধান এই বিন্দুতে এলো, ধনাত্মক আধানটা এই বিন্দুতে এলো এবং ঋণাত্মক আধান বি বিন্দুতে এলো। আস্তে আস্তে এই প্রসেসটা কন্টিনিউ হচ্ছে। ধরো যত বেশি আধান এই বিন্দুতে আসবে, এই বিন্দুর বিভব তত বেশি বাড়বে এবং যত বেশি ঋণাত্মক আধান বি বিন্দুতে যাবে তত কম বিভব এর হবে, তত নিম্ন বিভব এর হবে। যত সময় যাবে এদের বিভব তত বাড়তে থাকবে। ধরো একটা সময় ধরো বিভব হলো ভি, বা যত বেশি বিভব বাড়বে এদের মধ্যে কি হবে? ধরে নাও এদের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স রয়েছে ভি। এখন এই ভোল্টেজ ডিফারেন্স থাকার জন্য এ থেকে বি প্রান্তের মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। আবার বলছি, যত সময় যাচ্ছে এ প্রান্ততে ধনাত্মক আধান এবং বি প্রান্ততে ঋণাত্মক আধান জমা হচ্ছে, এবং ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান জমা হওয়ার জন্য এদের মধ্যে কি হচ্ছে? পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্যটা ক্রমশ বেড়ে চলেছে। এখন যদি বিভব পার্থক্য ক্রমশ বেড়ে চলে, তাহলে এদের মাঝখানে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করবে। ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে? দেখো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে কাজ করবে? ইলেকট্রিক ফিল্ড লক্ষ্য করো, ইলেকট্রিক ফিল্ডটা সবসময় কি হয়? ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তের দিকে কাজ করে। ইলেকট্রিক ফিল্ড
সবসময় ধনাত্মক প্রান্তের থেকে ঋণাত্মক প্রান্তের দিকে কাজ করে। ইলেকট্রিক ফিল্ড তাহলে তৈরি হলো কেন? এইখানে বিভব পার্থক্য তৈরি হচ্ছে বলে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো, আর ইলেকট্রিক ফিল্ডটা কাজ করবে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে। আবার লক্ষ্য করো এইখানে পজিটিভ চার্জ জমেছিল কেন? ব্যাটারি ফোর্সের জন্য। এই যে এফবি, এখন এফবি টা কোন দিকে কাজ করবে? ধনাত্মক আধানকে এ বিন্দুতে নিয়ে আসছে এবং ঋণাত্মক আধানকে বি বিন্দুতে নিয়ে আসছে। তো আমি যখন কোনো একটা ফোর্সের এইখানে মানে এই সমস্ত ক্ষেত্রে যদি কোনো একটা ফোর্সের ডাইরেকশন যদি আমাকে বের করতে হয়, তাহলে সবসময় দেখতে হবে ধনাত্মক আধানের উপরে বলটা কোন দিকে প্রয়োগ হচ্ছে। তাহলে দেখো ধনাত্মক আধানের উপরে বলটা এ পাতের দিকে কাজ করছে বলে, আবার বলছি ধনাত্মক আধানের উপরে বলটা এ পাতের দিকে কাজ করছে বলে আমি ব্যাটারি ফোর্সের ডাইরেকশনটাকে এই দিকে রিপ্রেজেন্ট করছি। এখন ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করার জন্য এর মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে। এইখানে যে চার্জগুলো রয়েছে এর মধ্যে একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে। ইলেকট্রিক ফোর্স কেন কাজ করবে? এখানে ইলেকট্রিক ফিল্ড ডেভেলপ করেছে বলে। এখন দেখো একটা জিনিস লক্ষ্য করো যে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আর এই ব্যাটারি ফোর্সের ডাইরেকশনটা অপোজিট দিকে। যত সময় যাচ্ছে ই এর মানটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ ভোল্টেজের মানটা বাড়ছে। কিন্তু লক্ষ্য করো ই এর মানটা বাড়ার সঙ্গে সঙ্গে এর মানটা কি বাড়ছে? ব্যাটারি ফোর্সের মানটা কি বাড়ছে? ওইখানে কোনো একটা ইন্টারনাল প্রসেস হচ্ছে, আর এই ইন্টারনাল প্রসেসটা হওয়ার জন্য ব্যাটারি ফোর্সের মানটা তো বাড়ছে না, ব্যাটারি ফোর্সের মানটা কনস্ট্যান্ট থাকছে। দেখো এই ব্যাটারি ফোর্স এফবি, এই এফবি এর মানটা কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে। এফবি এর মানটা কনস্ট্যান্ট থাকলেও যায় আসে না কিছু, কিন্তু এর মানটা তো ক্রমশ বেড়ে চলেছে। ইলেকট্রিক ফিল্ড ই এর মানটা তো ক্রমশ ইনক্রিজ করে চলেছে। এখন যদি ইলেকট্রিক ফিল্ডের মানটা ক্রমশ ইনক্রিজ করে চলে, তাহলে এর মধ্যেখানে যে পজিটিভ আধানগুলো রয়েছে সেই পজিটিভ আধানগুলোর উপরে ইলেকট্রিক ফোর্সের মানটা ক্রমশ ইনক্রিজ করে চলেছে। যেহেতু ই ইনক্রিজ করছে, তাহলে এইখানে যে চার্জগুলো রয়েছে তার উপরে ইলেকট্রিক ফোর্স আমি ইলেকট্রিক ফোর্সটাকে Fe দিয়ে রিপ্রেজেন্ট করছি। Fe ইজ ইকুয়াল টু কত হবে? Q ইনটু E, আর এর মানটা ক্রমশ বেড়ে চলেছে। একটা সময় আসবে যখন এর মানটা মানে Fe ইলেকট্রিক ফোর্স আর ব্যাটারি ফোর্স এই দুয়ের মানটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। at steady state FB is equal to Fe। এখন দেখো যখন এই দুটো ফোর্সের মানটা ইকুয়াল হয়ে যাবে, তখন কোন মানে আধানগুলো না পারবে এইদিকে যেতে, আর ফার্দার কোনো আধান এইদিকেও আসতে পারবে না। আবার বলছি, এই ইলেকট্রিক ফিল্ডটা কি করছে? ধনাত্মক আধানগুলোকে দূরে ঠেলার চেষ্টা করছে, কিন্তু এই ব্যাটারি ফোর্সটা কি করছে? ধনাত্মক আধানগুলোকে এইদিকে ঠেলার চেষ্টা করছে। স্টেডি স্টেটে কি হচ্ছে? এতক্ষণ ধরে কি হচ্ছিল? এই বলের মানটা কম ছিল, এই বলের মানটা বেশি ছিল, এই বলের মানটা কম ছিল। এই বলের মানটা কম থাকার জন্য ধনাত্মক আধানগুলো এই প্রান্তে জমা হচ্ছিল। আস্তে আস্তে এই বলের মানটা বেড়ে চলেছে, কিন্তু এই বলের মানটা বাড়ছে না, কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। যার ফলে একটা সময় কি হচ্ছে? FB ইকুয়ালস টু Fe হচ্ছে। তখন ধনাত্মক আধানগুলো এইদিকেও যেতে পারছে না, এদিকেও যেতে পারছে না। আমি তখন বলতে পারি তখন আর কোনো চার্জ এই বিন্দু মানে তখন আর কোনো চার্জ এ প্রান্তে জমা হচ্ছে না, কোনো চার্জ বি প্রান্তে জমা হচ্ছে না। তাহলে কি লিখবো? at this stage no charge accumulate in terminal A and B। এখন ধরা যাক যে এই ব্যাটারির দুটো প্রান্তের মধ্যে দূরত্ব হচ্ছে D।
এখন কোনো একটা আধান যার মান হবে কিউ, ধরো কোনো একটা কিউ আধানকে বি প্রান্ত থেকে এ প্রান্ততে আনতে ব্যাটারি ফোর্সকে কত কাজ করতে হবে? আবার বলছি, ব্যাটারি ফোর্সের কাজ কি? ধনাত্মক আধানকে এ প্রান্তে নিয়ে আসা এবং ঋণাত্মক প্রান্তকে বি বিন্দুতে নিয়ে যাওয়া। তাহলে এই ব্যাটারি ফোর্সকে বি প্রান্ত থেকে এ প্রান্তে কিউ চার্জকে নিয়ে আসতে কত কাজ করতে হবে? তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এখানে ফোর্সটা কত? যেহেতু ব্যাটারি ফোর্স কাজ করছে তাহলে ফোর্সটা হবে এফবি আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডি, তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো work done to bring a charge q from point b, যেটা কি না লো পোটেনশিয়ালে আছে, যেটা নিম্ন বিভবে আছে। ওয়ার্ক ডান টু ব্রিং এ চার্জ কিউ ফ্রম পয়েন্ট বি, যেটা কিনা লো পোটেনশিয়ালে আছে, টু পয়েন্ট এ, যেটা কিনা উচ্চ বিভবে আছে, মানে যেটা হাই পোটেনশিয়ালে আছে। কে কাজ করছে? বাই ব্যাটারি ফোর্স, বাই ব্যাটারি ফোর্স ইজ ইকুয়াল টু কত হবে? WB ইজ ইকুয়াল টু, আবার বলছি এখানে বি আমি ব্যাটারিকে রিপ্রেজেন্ট করছি, WB ইজ ইকুয়াল টু হবে FB ইনটু ডি। এখন দেখো যদি কিউ আধানকে বি প্রান্ত থেকে এ প্রান্তে নিয়ে আসতে কৃতকার্য WB ইজ ইকুয়াল টু FB ইনটু ডি করতে হবে, তাহলে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে কত কার্য করতে হবে? তাহলে work done per unit charge to be work done per unit charge কত হবে? কি work done না এই work done টা কত হবে? is equal to হবে WB by Q। এখানে আমি কিউ আধানকে এনেছিলাম, তাহলে একক আধানকে আনতে যে কাজ করতে হবে সেটা হবে WB by Q is equal to হবে FB into D by Q। আর এটাই তোমরা নিচু ক্লাসে পড়ে এসেছিলে যে কোনো একটা একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণে কৃতকার্য করতে হয় সেটাকেই বলা হচ্ছে তড়িৎচালক বল। আর এখানে বহিস্থ এজেন্ট কি? এখানে বহিস্থ এজেন্ট হচ্ছে আমার কোষ বা ব্যাটারি, আর তাহলে এটাকেই বলা হবে ইলেকট্রোমোটিভ ফোর্স বা এটাকেই বলা হবে EMF। এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটাকে আমরা এখানে এইভাবে ইজিলি রিপ্রেজেন্ট করব। তোমাদের হয়তো এই রেড কালারটা দেখতে অসুবিধা হবে বটে, একটু পরিষ্কার করে। তাহলে বোঝা গেছে তড়িৎচালক বল কি। এখন দেখো নামটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, বাংলাতে বলা হয় তড়িৎচালক বল। এখানে ফোর্স কথাটা রয়েছে বা বাংলাতে বল কথাটা রয়েছে। একটা প্রশ্ন আছে যে তড়িৎচালক বলটা কি আদৌ কোনো বল? তোমাদেরকে উত্তর দিতে হবে যে না, এটা কোনো বল নয়, এটা হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ বা একক ধনাত্মক আধানকে ব্যাটারির নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসতে বহিস্থ এজেন্টকে যে কৃতকার্য করতে হয়, মানে কৃতকার্য বাই আধান ইজ ইকুয়াল টু হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। তোমরা এটা নোট ডাউন করো। এখন যদি আমি ব্যাটারির সঙ্গে বাইরে যদি কিছু যুক্ত না করি,
এতক্ষণ ধরে আমরা যে আলোচনাটা করছি এখানে শুধুমাত্র ব্যাটারির কথা বলা হয়েছে, ব্যাটারির বাইরে কিন্তু আমি কিচ্ছু যোগ করিনি। তাহলে এটা বুঝলাম, যদি তুমি ব্যাটারির বাইরে কিছু যোগ না করো, এই কথাটা লিখতে হবে। when nothing is connected through ব্যাটারি, যখন ব্যাটারির সঙ্গে কোনো বাইরে কিছু যুক্ত না থাকবে তখন দেখো স্টেডি স্টেটে কি হয়, স্টেডি স্টেটে হয় FE is equal to FB হয়। আমরা একটু আগে বললাম এটাকে তুমি FE ও লিখতে পারো, FE is equal to Q into E। এখন স্টেডি স্টেটে কি হয়, FE is equal to FB হয়। স্টেডি স্টেটে কি হয়, FB is equal to FE হয়। এখন আমি উভয় পক্ষে, আর FE is equal to কত হয়, Q into E হয়। এখন যদি আমি D দিয়ে গুণ করে দিই, ডিটা কি না এই দুটো প্রান্তের মধ্যে দূরত্ব, তাহলে FB into D is equal to FE into T, আর FE এর মানটাই হচ্ছে QE into D। এখন E into D কি প্রকাশ করে, E হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা একক আধানের উপরে প্রযুক্ত স্থির তড়িৎ বল। তাহলে তুমি E মানে একক ধনাত্মক আধানকে যখন A প্রান্ত থেকে B প্রান্ততে নিয়ে যাবে তখন যে কৃতকার্যটা করা হয় সেটাকে বলা হয় বিভব পার্থক্য, যেটা QE into D রিপ্রেজেন্ট করছে। তাহলে E into D কি রিপ্রেজেন্ট করছে, একক ধনাত্মক আধানকে তুমি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যাচ্ছ, তো সেটা যে কৃতকার্য করতে হয় বা যে কৃতকার্য সম্পাদিত হয় সেটাকে বলা হচ্ছে বিভব পার্থক্য। কারণ যখন তুমি কোনো আধানকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যাচ্ছ তখন বাইরে থেকে কোনো কার্য করতে হয় না, কার্য অটোমেটিক হয়ে যায়। ঠিক যেমন তুমি কোনো একটা ভরকে যখন এই উচ্চতা থেকে ফেলছো তখন কার্য করতে হয় না, আকর্ষণের জন্য অটোমেটিক মহাকর্ষই কার্য করে নেয়। তো এখানেও মানে এই ইলেকট্রিক ফোর্সটাই কার্য করে নেবে, বাইরে থেকে তোমাকে কোনো কার্য করতে হবে না। তাহলে দেখো E into D এটা কি বলা হচ্ছে, Q into V, এটা কি বলা হচ্ছে Q into V। তাহলে দেখো এখন আমি যদি Q দিয়ে ভাগ করে দিই FB into D, এই রাশিটাকে যদি Q দিয়ে ভাগ করে দিই তাহলে এই রাশিটাকে আমাকে Q দিয়ে ভাগ করতে হবে। লক্ষ্য করো FB into D by Q, FB into D by Q এটা কি রিপ্রেজেন্ট করছে, ইলেকট্রোমোটিভ ফোর্স বা এটা ইলেকট্রোমোটিভ ফোর্স রিপ্রেজেন্ট করছে। আর এখানে Q কেটে গেল, এটা বিভব পার্থক্যকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা হচ্ছে এমনই একটা কন্ডিশন, মানে যখন তুমি ব্যাটারিকে যখন বাইরে থেকে কিছু দিয়ে যুক্ত না করবে, যখন ব্যাটারির সঙ্গে বাইরে কিছু যুক্ত থাকে না, সেই কন্ডিশনে কি হয়, E is equal to V হয়, তখনই তড়িৎ চালক বল is equal to বিভব প্রভেদ হয়। আর এটাই তোমরা পড়ে এসেছিলে ক্লাস 10-এ যে মুক্ত বর্তনীতে কোনো ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলা হয় তড়িৎ চালক বল। সেটা আমরা এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে প্রুফ করলাম। এরপরে আশা করি তোমাদের তড়িৎ চালক বল ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। তো তোমরা এতটা নোট করো, তারপরে পড়াচ্ছি।
তাহলে তোমরা ইলেকট্রোমোটিভ ফোর্স বা তড়িৎ চালক বল কি তার ডেফিনেশন নোট ডাউন করবে। এটা হচ্ছে একটা ডেফিনেশন, এটা হচ্ছে আরেকটা ডেফিনেশন। আরেকবার বলে দিই, তড়িৎ চালক বল হচ্ছে যখন ব্যাটারিকে এক্সটার্নালি কোনো কিছু সাহায্যে যোগ না করা হবে তখন তার দুই প্রান্তের বিভব পার্থক্যকেই বলা হচ্ছে তড়িৎ চালক বল। যখন কোনো ব্যাটারিকে when nothing is connected to battery, মানে যখন ব্যাটারির সঙ্গে এক্সটার্নালি আমি কিচ্ছু যোগ করিনি তখন ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্যকে বলা হবে তড়িৎ চালক বল। এখন আমরা যেটা পড়ব, ব্যাটারি কোনো দুটো বিন্দুর মধ্যে, এই দুটো বিন্দুর মধ্যে এ আর বি দুটো বিন্দুর মধ্যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্স কে কিভাবে মেইনটেইন রাখে। এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম ব্যাটারির সঙ্গে বাইরে কিছু যোগ ছিল না, এরপরে আমরা ধরে নিচ্ছি না, মানে এই ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে একটা তারকে যোগ করছি, তারকে যোগ করছি ধরতে পারো, বা রোধকে ধরো রোধকেই যোগ করছি, ধরো রোধকে যোগ করছি। এটা হচ্ছে আর। দেখো এতক্ষণ কি হচ্ছিল, ব্যাটারি ফোর্স বি টু এ কাজ করছিল, ইলেকট্রিক ফোর্স এ টু বি কাজ করছিল। আরেকটা জিনিস তোমাদেরকে বলা হয়নি, তোমাদেরকে আগে যেটা আরেকটা জিনিস বুঝতে হবে যে বিভব পার্থক্য আর তড়িৎ চালক বলের মধ্যে ডিফারেন্সটা কি। দেখো তড়িৎ চালক বল কি, ইলেকট্রোমোটিভ ফোর্স এটা কি, আর বিভব পার্থক্য এটা কি। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ, মানে একক ধনাত্মক আধানের উপরে কৃতকার্যটা কে করবে, কৃতকার্যটা ব্যাটারি ফোর্স করবে। ব্যাটারি ফোর্স কি করে তৈরি হলো, ইন্টারনাল মেকানিজমের জন্য তৈরি হলো। ইন্টারনাল মেকানিজম কি, সেটা কেমিস্ট্রির জিনিস। ইন্টারনাল মানে কার সাথে কি রিঅ্যাকশন করলো সেটা আমরা এখানে ডিসকাস করব না। তাহলে ব্যাটারি ফোর্স ডেভেলপ হয়েছে ইন্টারনাল মেকানিজমের জন্য, তাহলে এটা হচ্ছে ওয়ার্ক ডান पर यूनिट चार्ज बाय ব্যাটারি ফোর্স। এই ব্যাটারি ফোর্সটা কি জন্য তৈরি হয়েছে, ডিউ টু সাম ইন্টারনাল প্রসেস ইন ব্যাটারি। লক্ষ্য করো এই ব্যাটারি ফোর্সটা কোন একটা ইন্টারনাল প্রসেসের জন্য তৈরি হয়েছে, তার মানে এখান থেকে বলতে পারি এই ব্যাটারি ফোর্সের নেচারটা ইলেকট্রোমোটিভ ফোর্স নয়, সরি মানে স্থির তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বল নয়, এটা ইলেকট্রিক ফোর্স এটা নয়, বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এটা নয়। আবার বলি এই ব্যাটারি ফোর্সটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নয়, এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স নয়, কিন্তু এইখানে বিভব পার্থক্য কি। আবার এটাও হচ্ছে কৃতকার্য, একক আধানকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্য সম্পাদিত হয়, এখন এই কৃতকার্যটা কে করছে, এই দুটো প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়েছিল। এই বিভব পার্থক্য তৈরি হওয়ার জন্য এদের মধ্যে একটা স্থির তড়িৎ বল কাজ করছিল ই, আর এই ইটাকে তোমরা স্থির তড়িতেই পড়ে এসেছো। এই ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, বা কি বলে জানো বাংলাতে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। হ্যাঁ, এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এখন যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ক্রিয়া করছে তাহলে এই বলটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা স্থির তড়িৎ বল। তাহলে এইখানে যে এফ ইটা হচ্ছে, এই এফ ইটা হচ্ছে
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ছিল না, আমি আর লিখছি না যে এটা হচ্ছে তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে যেতে যে কৃতকার্য করবে সেটাই হচ্ছে বিভব পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর তোমাদের ডাউট হওয়ার কথা নয়। এটা ম্যাক্সিমাম ছেলেদের ডাউট থাকে ইএমএফ আর ভি, এটা এই দুটোর মধ্যে ডিফারেন্স কি। বেসিক ডিফারেন্সটা আশা করি আমি তোমাদের ক্লিয়ার করতে পেরেছি। এখন যেটা করবো, এতক্ষণ ধরে পড়ছিলাম যে ব্যাটারির সাথে কিছুর কানেকশন ছিল না, এখন আমি ব্যাটারিকে তার দিয়ে রোধের সাথে যোগ করে দিয়েছি। এখন দেখো এতক্ষণ ধরে কি করছিল, ইলেকট্রিক ফোর্স এই দিকে কাজ করছিল, এ টু বি কাজ করছিল। দেখো ইলেকট্রিক ফোর্স কোন দিকে কাজ করছিল, এ টু বি। আর ব্যাটারি ফোর্স কোন দিকে কাজ করছিল, ব্যাটারি ফোর্স কাজ করছিল বি টু এ। যখনই তুমি তার দ্বারা যুক্ত করছো তখন ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে, মানে এটা যদি পজিটিভ, এর রোধ তো নেগলিজিবল, তাহলে এটাও পজিটিভ হয়ে যায়। আর এটা যেহেতু নেগেটিভ তাহলে এটাও নেগেটিভ হয়ে যায়। তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর কাজ করে। এতক্ষণ ইলেকট্রিক ফিল্ড ব্যাটারির মধ্যে এই দিক বরাবর কাজ করছিল, এখন যখনই তুমি তার দিয়ে যুক্ত করছো এই ইলেকট্রিক ফিল্ডটা এই দিক বরাবর কাজ করছে। এখন একে আটকানোর মতো ব্যাটারি ফোর্সটা এখানে কাজ করছে না। শুধু এখন দেখো আবার বলছি, ব্যাটারি ফোর্সটা ইন্টারনাল মেকানিজমের জন্য তৈরি হয়, আর এই ব্যাটারি ফোর্সটা শুধুমাত্র ব্যাটারির মধ্যে সীমাবদ্ধ থাকে, বাইরে যায় না। এখন যখনই ইলেকট্রিক ফিল্ডটা বাইরে কাজ করতে শুরু করলো, এই ইলেকট্রিক ফিল্ডকে আটকানোর মতো এফবি এখানে আর নেই, তখন কি হচ্ছে, ধনাত্মক আধানগুলো এ প্রান্ত থেকে যে রেজিস্ট্যান্স হয়ে বি প্রান্তে ঢুকছে, মানে ইলেকট্রিক ফিল্ডের জন্য পজিটিভ চার্জ পার্টিকেল ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তে ঢুকছে। আর উল্টো দিকে এই ফ্রি ইলেকট্রন গুলো, এগুলো তো বেসিক্যালি কন্ডাক্টর বা তোমার পরিবাহী, চ্যাপ্টারের নামই হচ্ছে পার্ট মানে দেখেছিলে যে ইলেকট্রিক কারেন্ট থ্রু কন্ডাক্টর। এখানে আমরা শুধুমাত্র পরিবাহীর কথা বিশ্লেষণ করব। তার মানে এটা যদি নেগেটিভ প্রান্ত হয়ে থাকে, তার মানে এখানে এক্সেস নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস রয়েছে। এক্সেস নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস থাকার জন্য এই ইলেকট্রিক ফিল্ডটা এর উপরে একটা ইলেকট্রিক ফোর্স এক্সার্ট করবে। এই ইলেকট্রিক ফোর্সটা উল্টো দিকে কাজ করবে, মানে নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তের দিকে কাজ করবে। তাহলে কি হচ্ছে, এই পজিটিভ আধানগুলো ধনাত্মক থেকে ঋণাত্মক প্রান্তে ঢুকছে, আর নেগেটিভ চার্জ গুলো বা ফ্রি ইলেকট্রন গুলো বি প্রান্ত থেকে এ প্রান্তে আসছে। তাহলে দেখো যখন একটা পজিটিভ চার্জ বি প্রান্তে গেল আর যখন একটা নেগেটিভ চার্জ এ প্রান্তে এলো, তখন এর বিভব কমলো, বি এর বিভব বাড়লো। ধরে নাও এই ভোল্টেজটা ছিল 10 ভোল্ট, এই ভোল্টেজটা ছিল -10 ভোল্ট। যখনই একটা ইলেকট্রন এইখান থেকে এইখানে এলো, ধরে নাও বোঝার সুবিধার জন্য আমি বলছি, যখনই একটা ধনাত্মক আধান এইখানে এলো, ধরে নাও তখন এর বিভব -10 ভোল্ট থেকে বেড়ে -9 ভোল্ট হয়ে গেল। আর যখনই একটা ফ্রি ইলেকট্রন বি প্রান্ত থেকে এ প্রান্তে এলো, তখন ধরে নাও এই ধনাত্মক বিভবটা বা উচ্চ বিভবটা কমে গেল, দিয়ে 9 ভোল্ট হয়ে গেল। দেখো আগে এর মধ্যে বিভব পার্থক্য ছিল 20 ভোল্ট, এখন কিন্তু এদের মধ্যে বিভব পার্থক্য হয়ে গেল 9 - 9 = 18 ভোল্ট। এই বিভব পার্থক্যটা কমে গেল। যেই বিভব পার্থক্য কমে গেল, বিভব পার্থক্য কমলো মানে কি, ইলেকট্রিক ফিল্ড কমে গেল। যখনই বিভব পার্থক্য কমলো, তখনই বিভব পার্থক্য কমার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর মানটাও কমে গেল, বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এর মানটাও কমে গেল। যখন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কমলো, তখন তড়িৎ বল Fe = QE এর মানটাও কমে গেল। এর মানটা যখন কমলো, তাহলে এইখানে যে সাম্যাবস্থাটা ছিল, যখন Fe = FB ছিল, এখন যেহেতু Fe এর মানটা কমে গেল, তখন Fe আর FB এই বলটা সমান থাকলো না। যখনই এই বলটা সমান থাকলো না, দেখো Fe এর মানটা তো কমলো, কিন্তু FB এর মানটা তো কমেনি, FB এর মানটা কমেনি।
তাহলে যেহেতু এইখানে একটা নন জিরো ফোর্স এখন কাজ করছে, এফবি তো এদিকে একই পরিমাণে কাজ করছে, ই এর মানটা তো এদিকেও ছিল এইদিকেও ছিল, যখন ই এর মানটা কমে গেল তাহলে এই মানটা তখন ডিক্রিজ করে গেল, এই মানটা সেম আছে, তাহলে রেজাল্টেন্ট বি থেকে এ প্রান্তের দিকে একটা ফোর্স কাজ করবে, এই ফোর্সের জন্য আবার পজিটিভ চার্জ গুলো এই প্রান্তে আসবে এবং নেগেটিভ চার্জ গুলো বি প্রান্তে যাবে, আবার কি হবে, পজিটিভ চার্জ এ প্রান্তে যাবে, তার মানে কি 9 ভোল্টটা আবার 10 ভোল্ট হয়ে যাবে, নেগেটিভ চার্জ বি প্রান্তে যাবে মানে -10টা আবার -10 ভোল্ট হয়ে যাবে, দিয়ে একটা কনস্ট্যান্ট ভোল্টেজ ডিফারেন্স 20 ভোল্ট মেইনটেইন করবে। এইভাবেই হচ্ছে ব্যাটারি কাজ করে। তাহলে আশা করি বোঝা গেছে ব্যাটারি কিভাবে কাজ করে। তো এই প্রসেসটা যে যখন ধনাত্মক আধানগুলো পজিটিভ প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্ত নেগেটিভ প্রান্তে যাচ্ছে, তো এই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসচার্জিং অফ ব্যাটারি। এটাকেই বলা হচ্ছে ডিসচার্জিং অফ ব্যাটারি। এতক্ষণ ধরে তোমরা ডিসচার্জিং অফ ব্যাটারি পড়লে, এর রিভার্স প্রসেস একটা হয়, এর একটা রিভার্স প্রসেস হয় যেখানে ধনাত্মক আধানগুলো এই প্রান্ত থেকে বেরোবে, এই প্রান্তে ঢুকবে, আর ঋণাত্মক আধানগুলো এই প্রান্ত থেকে বেরোবে, এই প্রান্তে ঢুকবে। এর রিভার্স প্রসেস, যখন ধনাত্মক আধানগুলো এই প্রান্ত থেকে বেরোবে তখন কি এর নেগেটিভের পরিমাণটা আরো কমছে, যখন ঋণাত্মকটা যখন এর থেকে বেরোবে তখন কি ধনাত্মকের মানটা আরো বাড়ছে। এই প্রসেসটাকে বলা হচ্ছে, মানে এতক্ষণ ধরে যে প্রসেসটা করলাম সেই প্রসেসের রিভার্স প্রসেস হচ্ছে এটা, আর সেই প্রসেসটাকে বলা হচ্ছে ডিসচার্জিং হচ্ছিল, এখন সেটা হবে চার্জিং অফ ব্যাটারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? নোট ডাউন করে নাও। এখন একটা জিনিস লক্ষ্য করো, দেখো তড়িৎ পরিবাহী এই যে ওয়্যারটা রয়েছে, তড়িৎ পরিবাহী যে তারটা রয়েছে, আমরা ধরে নিই এই তড়িৎ পরিবাহী তারের রোধটা প্রায় শূন্য। বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে এই রোধের মানটা খুবই অল্প পরিমাণ কিছু রোধ থাকে, কিন্তু আমরা যখন থিওরিটিক্যাল ক্যালকুলেশন করব তখন ধরে নেব যে পরিবাহীর যে রোধ সেই রোধটা শূন্য হয়। এখন দেখো পরিবাহী রোধটাকে যদি শূন্য ধরে নিই তাহলে এই ব্যাটারির দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্যকে যদি ভি দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে, ভি ইজ ইকুয়াল টু হবে ভি এ মাইনাস ভিবি। এখন যেহেতু এ প্রান্ত আর এটা ধরে নাও সি প্রান্ত আর এটা ধরে নাও বি প্রান্ত, এখন এ প্রান্ত আর সি প্রান্তের মাঝখানে কিছু নেই, শুধুমাত্র তার দিয়ে কানেকশন করা হয়েছে, আর ধরে নিয়েছি তারের রোধটা শূন্য। তাই জন্য কি হয় যে এ প্রান্ত আর সি প্রান্ত এদের মধ্যে কোনো বিভব পার্থক্য থাকে না। এই যে এ প্রান্ত আর সি প্রান্ত এদের মধ্যে কোনো বিভব পার্থক্য থাকে না। আবার বি প্রান্ত আর বি প্রান্ত এর মধ্যে কেন শুধু তার রয়েছে, তাই জন্য আমরা ধরে নেব ডি প্রান্ত আর বি প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য থাকে না। তাহলে আমি ভি এর জায়গায় লিখতে পারি ভিসি, আর ভি বি এর জায়গায় লিখতে পারি ভিডি, আর এটাই হচ্ছে আমাদের ভি। তাহলে যখন তুমি কোনো একটা ব্যাটারিকে তার দ্বারা কোনো রেজিস্ট্যান্সের সঙ্গে বা যদি কোনো বর্তনীর সঙ্গে যদি যুক্ত করে থাকো, তাহলে ওই কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু হয় তুমি যার এক কোষে কারেন্টটা পাঠাচ্ছ, সেটা বাল্ব হতে পারে, সেটা রেজিস্ট্যান্স হতে পারে, বা যে কোনো সেটা বর্তনী হতে পারে, সেই বর্তনীর বিভব পার্থক্যের সঙ্গে সমান হয়। আমার বলার বক্তব্য ভি ইজ ইকুয়াল টু এই যে এইখানে যে ভোল্টেজ ডিফারেন্স, এখানে ভোল্টেজ ডিফারেন্স সমান হবে। এই সূত্রটা এখন আমাদের একটু কাজে লাগবে, তাই জন্য নিচে থাক, নোট ডাউন করে থাক। এখন ধরো শক্তি সংরক্ষণ সূত্র কি বলে, এইখানে ব্যাটারি রয়েছে,
ব্যাটারির মধ্যে কিছু ইন্টারনাল মেকানিজম হচ্ছে, ইন্টারনাল মেকানিজম হওয়ার জন্য একটা ফোর্স, ব্যাটারি ফোর্স এফবি ক্রিয়েট হচ্ছে। ওই এফবি ফোর্সটা নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালে যখন একটা চার্জকে নিয়ে আসছে তখন সেটা কৃতকার্য করছে, সেই কৃতকার্যটা বহিস্থ এজেন্ট করছে, এই বহিস্থ এজেন্টটাই হচ্ছে এখানে কোষ। এখন এ যদি একটা কৃতকার্য করে তাহলে এই কৃতকার্যটা বাইরে, এই কৃতকার্যটা আমরা বাইরে পাবো, এই কৃতকার্যটাকে আমরা বিভব পার্থক্য বলে থাকি। এখন আমরা যেটা করব, যদি কোনো কোষকে তার দিয়ে যদি কোনো রোধ দ্বারা যদি যুক্ত করা হয়, যেহেতু এখানে যান্ত্রিক কার্য হচ্ছে, এই যান্ত্রিক কার্যটা এখানে আমরা শক্তি হিসাবে পাবো। তো আমরা সেই এইখানে মানে কোনো একটা ব্যাটারিকে যখন তার দিয়ে কোনো রেজিস্ট্যান্সের সঙ্গে লাগাবো, তাহলে এই রেজিস্ট্যান্সে কি পরিমাণে এনার্জি সাপ্লাই হয় সেটা আমরা এখন বের করব। তো তোমরা নোটটাও নিশ্চয়ই করেছো। লক্ষ্য করো, যখন তুমি তার দিয়ে কানেক্ট করছো, একটা ব্যাটারির দুটো প্রান্তকে যখন তুমি তার দিয়ে কানেক্ট করছো, তখন একটা ইলেকট্রিক ফিল্ড পজিটিভ থেকে নেগেটিভ প্রান্তের দিকে কাজ করছে। এখন আমি যদি ধরে নিই এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, আমি যদি ধরে নিই এর মধ্য দিয়ে আই পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে টি সময়ে কত আধান প্রবাহিত হবে? তাহলে টি সময়ে প্রবাহিত আধানের পরিমাণ কত? Q is equal to তখন কত হবে? Q is equal to হবে I into T। T সময়ে তাহলে Q is equal to IT পরিমাণ আধান C প্রান্ত থেকে D প্রান্তে যাচ্ছে। এখন বিভব পার্থক্যের সংজ্ঞা কি? যখন কোনো একটা ধনাত্মক আধান যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, কোনো একটা ধনাত্মক আধান যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে, তখন কৃতকার্য বাইরে থেকে করতে হয় না, অটোমেটিক কৃতকার্য সম্পাদিত হয়। যদি অটোমেটিক যদি কৃতকার্য সম্পাদিত হয়ে থাকে তাহলে ওই সিস্টেমের এনার্জি লস হবে। যদি বিভব পার্থক্যের সংজ্ঞা দিয়ে পড়েছিলাম যে একক ধনাত্মক আধানকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য সম্পাদিত হয় সেটাকে বিভব পার্থক্য বলা হচ্ছে। তাহলে একক ধনাত্মক আধানকে যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে নিয়ে আসা হয় তাহলে কৃতকার্য সম্পাদিত হবে ভি, বা ঘুরিয়ে বলতে পারি এই সিস্টেমের যে এনার্জি সেটা কমে যাবে, যে কৃতকার্যটা সিস্টেম করলো তত পরিমাণ এনার্জি কমে যাবে। তাহলে একক ধনাত্মক আধান যখন সি থেকে ডি তে যাবে তখন কৃতকার্য, তখন তোমার ওই সিস্টেমের স্থিতিশক্তি কমবে ভি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি পরিমাণ আধান যদি সি প্রান্ত থেকে ডি প্রান্তে আসে তাহলে তার স্থিতিশক্তি কত কমবে? তার স্থিতিশক্তি কমবে ইউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি। আবার বলছি, একক ধনাত্মক আধান যখন উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যাবে তখন স্থিতিশক্তি কমবে ভি। তাহলে যদি কিউ আধান যদি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় তাহলে স্থিতিশক্তি কমবে কিউ ইন্টু ভি। এখন কিউ এর মানটা কত? আইটি। তাহলে কিউ ইজ ইকুয়াল টু হলো আইটি আর ভি ইজ ইকুয়াল টু, তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু ওহমের সূত্র অনুসারে আই আর, যেটা এর আগের ভিডিওতে আমরা ওহমের সূত্রটা প্রুফ করে দেখিয়েছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু হলো আই আর, তাহলে এইটা ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি। এই পরিমাণ শক্তি রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা পাচ্ছি, আর এই শক্তিটাই আমরা তাপ শক্তি হিসাবে পাই। আর এই সূত্রটা U is equal to I square RT, যেহেতু আমরা এই শক্তিটা তাপ শক্তি হিসেবে পাই তাহলে U এর জায়গায় আমি H ও লিখতে পারি। H is equal to I square RT। এই সূত্রটা আমরা ক্লাস 10 এ জুলের সূত্র নামে পড়েছিলাম, মনে পড়ে? এই সূত্রটাই আমরা ক্লাস 10 এ জুলের সূত্র নামে পড়েছিলাম। তিনটে সূত্র ছিল, যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে কোনো আর রোধের মধ্য দিয়ে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ মাত্রা টি সময় ধরে যায়, তাহলে প্রথম সূত্র ছিল H proportional to I square, সেকেন্ড ল ছিল H proportional to R, থার্ড ল ছিল H proportional to I। আজকে সেটা আমরা এখানে প্রুফ করলাম। নোট ডাউন করে নেবে তোমরা। এরপরে দেখো টি সময়ে কত শক্তি খরচ হচ্ছে। টি সময়ে
বলতে পারো শক্তি হ্রাস পাচ্ছে। হ্রাস পাচ্ছে মানে কত হচ্ছে, এখানে শক্তি খরচ হচ্ছে, এইখানে যে পরিমাণ শক্তি খরচ হচ্ছে সেই পরিমাণ শক্তি আর হ্রাস হচ্ছে। তাহলে ধরো টি সময়ে শক্তি খরচ হচ্ছে আই স্কোয়ার আর টি, তাহলে একক সময়ে শক্তি খরচ হবে, আমি যদি বলি টি সময়ে শক্তি খরচ হয় আই স্কোয়ার আর টি, তাহলে একক সময়ে শক্তি খরচ হবে আই স্কোয়ার আর টি বাই টি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর, আর একক সময়ে যে পরিমাণ শক্তি খরচ হয় সেটাকেই আমরা বলি তড়িৎ ক্ষমতা, সেটাকে আমরা পি দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে পি ইজ ইকুয়াল টু হলো আই স্কোয়ার আর, এই ভিটা এখানে লেগেছে, তাহলে P ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর, আবার ওহমের সূত্র অনুসারে আই আর ইন্টু আই, এই আই আরটাই হয়ে যাচ্ছে ভি ইন্টু আই। তাহলে দেখো এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষমতার সূত্র, এটা হচ্ছে একটা তড়িৎ ক্ষমতার সূত্র। আবার তুমি যদি আই এর জায়গায় যদি মান বসাও ভি বাই আর, আই স্কোয়ার বাই আর ছিল তো, আই এর জায়গায় যদি ভি বাই আর এই সূত্রটা যদি বসাও, তাহলে আরেকটা সূত্র পাবে পি ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, এটা আরেকটা সূত্র। এরপরে এই সূত্র থেকে ডাইরেক্ট ফর্মুলা পুট করে অঙ্ক আসে, তো এই অঙ্কগুলো আমরা দেখাবো না, আমি দেখাবো না, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, উদাহরণ থেকে প্র্যাকটিস করতে পারো, অনুশীলনী থেকে প্র্যাকটিস করতে পারো, তো নোট ডাউন করে নাও। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ সেটা কি, এটাও তোমরা ক্লাস 10 এ পড়েছিলে, আজকে সেটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে উইথ রিয়েল ফিল সেটা বোঝার চেষ্টা করব। দেখো দেখো আবার একটা ব্যাটারি আঁকি, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে ব্যাটারির নেগেটিভ প্রান্ত। এখন এইখানে যে ব্যাটারি ফোর্স থাকে, এইখানে ব্যাটারির যে ইন্টারনাল প্রসেসের জন্য যে ব্যাটারি ফোর্স তৈরি হয়, সে ব্যাটারি ফোর্সের কাজ কি হয়, নেগেটিভ টার্মিনাল থেকে ধনাত্মক আধানগুলোকে পজিটিভ টার্মিনালে নিয়ে যাওয়া, আর এইখানে যে নেগেটিভ চার্জ রয়েছে সেগুলোকে নেগেটিভ টার্মিনালে নিয়ে যাওয়া, তার জন্য কৃতকার্য করতে হয়। আর একক আধানের উপরে যে কৃতকার্যটা করতে হয় সেটাকে আমরা বলি তড়িৎ চালক বল বা ইএমএফ। এখন একক আধানকে নিয়ে আসতে কৃতকার্য করতে হয় ই বা সেটা ইএমএফ, তাহলে কিউ আধানকে আনতে কৃতকার্য করতে হবে কিউই। এখন যেহেতু এটা নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে আমি নিয়ে আসছি, তাহলে এই কৃতকার্য এক্সটার্নাল এজেন্ট করবে, এক্সটার্নাল এজেন্ট মানে ব্যাটারি ফোর্স করবে, ব্যাটারি করবে। এখন যেহেতু এক্সটার্নাল এজেন্ট এই কৃতকার্যটা করছে, তাহলে এই কৃতকার্যটা করার জন্য সিস্টেমের এনার্জি কি হবে, বৃদ্ধি পাবে। তাহলে ধরে নিচ্ছি যে এনার্জি যে বৃদ্ধি হলো সেটা ইউআই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখন এদের এখানে পজিটিভ চার্জ রয়েছে, এখানে নেগেটিভ চার্জ রয়েছে, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকার জন্য এখানে একটা
ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় বা বিভব পার্থক্য ক্রিয়েট হয়। ধরে নিচ্ছি এই ভোল্টেজ ডিফারেন্সটা হচ্ছে ভি। এখন যেহেতু আধানকে ঋণাত্মক প্রান্ত থেকে বা নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে নিয়ে আসা হয়েছে, তার মানে কি, আবার বলি, বাইরে থেকে কার্য করতে হয়েছে, বাইরে থেকে কার্য করতে হয়েছে মানে সিস্টেমের এনার্জি বৃদ্ধি পাবে। এখন যদি ভোল্টেজ ডিফারেন্স বা বিভব পার্থক্য যদি ভি হয়ে থাকে, তাহলে দেখো এই কাজটা কিন্তু ব্যাটারি করেছে, কিন্তু আমি যেহেতু এদের মধ্যে বিভব পার্থক্যটাকে ভি ধরেছি, অবশ্যই ভিটা কখন হবে, যখন বাইরে থেকে তার দিয়ে কিছু যুক্ত করা থাকবে। দেখো তাহলে এই পরিমাণ কাজটাকে করলো, ব্যাটারি করলো। তাহলে এই পরিমাণ কাজ ব্যাটারি করার জন্য নেগেটিভ আধান থেকে চার্জগুলো পজিটিভ প্রান্তে এলো, তাহলে সিস্টেমের শক্তি বৃদ্ধি পেল। এখন ভি এর সংজ্ঞা অনুসারে বা বিভব পার্থক্যের সংজ্ঞা অনুসারে একক বিভব পার্থক্যটা একক ধনাত্মক আধানের উপর দেওয়া হয়। তাহলে একক ধনাত্মক আধানকে যদি নিয়ে আসতে হয়, মানে নিয়ে আসার ফলে সিস্টেমের এনার্জি বৃদ্ধি পায় হচ্ছে ভি। তাহলে কিউ পরিমাণ আধানকে যদি নেগেটিভ থেকে পজিটিভ প্রান্তে নিয়ে আসতে হয়, তাহলে সিস্টেমের এনার্জি বৃদ্ধি পাবে কিউ ভি। তাহলে এই পরিমাণ কৃতকার্য করার জন্য, মানে এই পরিমাণ কৃতকার্য ব্যাটারি করার জন্য সিস্টেমের এনার্জি আসলে বৃদ্ধি পেল। এটাকে U1 ধরে নাও, U2 ইজ ইকুয়াল টু হচ্ছে QV। এটা হচ্ছে সিস্টেমের এনার্জি ইনক্রিজ হলো। আমি তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবে। আমি যখন m ভরের কোনো একটা বস্তুকে h উচ্চতায় তুলছি, তাহলে কৃতকার্য কত করতে হচ্ছে, বল ইনটু সরণ, মানে mg ইনটু h। এখানে আমরা যে ক্যালকুলেশনটা করি, সেখানে ধরো আমি বস্তুটাকে উপর দিকে তুলছি, তাহলে এখানে বায়ুমণ্ডল রয়েছে। এই বায়ুটা কি করছে, আমার এই বস্তুটাকে তোলার বিরুদ্ধে একটা বাধা বল সৃষ্টি করছে। আমি কিন্তু এখানে এই বাধা বলটাকে নেগলেক্ট করেছি, এই বাধা বলটাকে কিন্তু ক্যালকুলেশনে নিয়ে আসিনি, কিন্তু এই বাধা বলের এক্সিস্টেন্স কিন্তু রয়েছে। আবার দেখো, যখন একটা চার্জকে যখন নেগেটিভ প্রান্ত থেকে পজিটিভ প্রান্তে নিয়ে আসছো, তখন এর মধ্যেও কিছু বাধা বল থাকে, আর সেই বাধা বল অতিক্রম করে কৃতকার্য করার জন্য ব্যাটারি যে কৃতকার্যটা করে, এতটা পরিমাণ কৃতকার্য কিন্তু আমরা এখানে পাই না। আবার ঘুরিয়ে বলতে পারি, ব্যাটারি এত পরিমাণ কৃতকার্য করার জন্য আমাদের এনার্জি বাড়া উচিত ছিল কিন্তু এত পরিমাণে, কিন্তু এইখানে কিছু রেজিস্টিভ নেচারের ফোর্স থাকার জন্য এই এত পরিমাণ মানে শক্তি কিন্তু এই সিস্টেমের বৃদ্ধি হয় না, সিস্টেমের শক্তি বৃদ্ধি হয় এত পরিমাণ। তাহলে এই যে শক্তির যে ডিফারেন্স, মানে U1 মাইনাস U2 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, QE মাইনাস QV। Q কমন নিতে পারো, E মাইনাস V ইজ ইকুয়াল টু IT E মাইনাস V। এই যে এনার্জি ডিফারেন্স, এই এনার্জি ডিফারেন্সটা আমাদের তাপ শক্তি হিসাবে তৈরি হয় কোথায়, না এই ব্যাটারিতে। এত পরিমাণ শক্তিটা তাপ শক্তি হিসেবে তৈরি হয় এই ব্যাটারিতে, যার জন্য এই ব্যাটারিটা গরম হয়ে যায়, আর এই পরিমাণ শক্তিটা আমরা কিন্তু বাইরে কম পাই, এই পরিমাণ শক্তিটা ব্যাটারির বাইরে আমরা কম পাই। এই জন্য তোমরা যারা প্র্যাকটিক্যাল করে থেকেছো, দেখবে যদি 5 ভোল্টের ব্যাটারি হয়ে থাকে, তুমি যদি ভোল্ট মিটার নিয়ে রেজিস্ট্যান্সের অ্যাক্রসে তুমি যদি ভোল্টেজ মেজার করো, তাহলে তড়িৎ চালক বলটা বিভব পার্থক্যের সঙ্গে সমান হওয়া উচিত আইডিয়াল কন্ডিশনে। কিন্তু প্র্যাকটিক্যালে এই মানটা 5 ভোল্ট কোনোদিনই হয় না, সেটা 4.99 4.98, সেটা যত ভালো কোষ হবে, যত ভালো ব্যাটারি হবে, তত সেটা কাছাকাছি মানটা পাওয়া যাবে। এত পরিমাণ এনার্জিটা এখানে তাপ শক্তি হিসেবে সঞ্চিত হয়ে যায়। বুঝতে পেরেছো? এখন আইডিয়াল ব্যাটারির ক্ষেত্রে কি হয়, যদি ব্যাটারিটা আদর্শ হয়,
তাহলে এখানে কোনো রকমের রেজিস্টিভ ফোর্স থাকবে না, এখানে কোনো রকমের বাধা বল থাকবে না। সেক্ষেত্রে আমি বলতে পারি যে U1 ইজ ইকুয়াল টু U2 হবে, সেক্ষেত্রে QE ইজ ইকুয়াল টু QV হবে, সেক্ষেত্রে তড়িৎ চালক বল ইজ ইকুয়াল টু দুই প্রান্তের বিভব পার্থক্যের সঙ্গে সমান হবে। বোঝা গেছে? এটা নোট ডাউন করো। এখন তাহলে বুঝতে পেরেছো? এখন ধরে নাও, ধরো এটা নোট ডাউন করেছো। তাহলে দেখো এই যে এই বাধা বলটার জন্য ব্যাটারিটা কি হয়, গরম হয়ে যায়। তোমরা সেটা মোবাইল চার্জ দেওয়ার সময় বা যখন মোবাইলে গেম খেলো বা ফোনে যখন বেশি লোড দাও, দেখবে ফোনের ব্যাটারি গরম হয়ে যায়, বা যে কোনো জিনিসের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে দেখতে পারো যে ব্যাটারি গরম হয়ে যায়। এখন দেখো তাহলে বুঝতে পারছো এই যে এই বাধা বলটা কি বলা হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ ব্যাটারি বা কোষের অভ্যন্তরীণ রোধ। তাহলে বুঝতে পেরেছো যে আইডিয়াল কন্ডিশনে ব্যাটারির রোধ হয় না, সেক্ষেত্রে আমরা ব্যাটারিকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। সেক্ষেত্রে আমরা ব্যাটারিকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। এই ক্ষেত্রে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ থাকে না। প্র্যাকটিক্যাল ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল ব্যাটারিকে এই সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করব। এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। এই স্মল আরটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। যখন ব্যাটারিকে বাইরের কোনো প্রান্তের সঙ্গে তুমি যুক্ত করছো, তখন এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাবে। তাহলে আমি এই ক্ষেত্রে লিখতে পারি VA মাইনাস VB, ব্যাটারির দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB করে লিখতে পারি VA মাইনাস VC। দেখো তড়িৎ প্রবাহ এদিক দিয়ে বেরোয়, আমি আর বাইরের সার্কিটটা আঁকিনি, তোমরা ইমাজিন করে নাও বাইরের সার্কিট আঁকা রয়েছে, যে মোটামুটি এদিকে ঘুরে এদিকে ফেরত আসবে। এটা হচ্ছে স্মল আর, এটা হচ্ছে E। তাহলে VA মাইনাস VB এই টোটাল বিভব পার্থক্য ইজ ইকুয়াল টু এই বিভব পার্থক্য প্লাস এই বিভব পার্থক্য প্লাস VC মাইনাস VB। এখন দেখো তড়িৎ প্রবাহ যেহেতু B প্রান্ত থেকে C প্রান্তে প্রবাহিত হচ্ছে, তাহলে অবশ্যই এটা ধনাত্মক বিভব, এটা ঋণাত্মক বিভব। লক্ষ্য করো তড়িৎ প্রবাহ যেহেতু B বিন্দু থেকে C বিন্দুতে আসছে, তার মানে এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। আর ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করব, যেটা কোষের সঙ্গে সীমিত থাকবে। তাহলে বুঝতে পারছো বিটা উচ্চ বিভব, সিটা নিম্ন বিভব, তার মানে VB বড় VC ছোট। এখান থেকে আমরা মাইনাস কমন নেব, VA মাইনাস VC মাইনাস VB মাইনাস VC। এখন VA মাইনাস VC ইজ ইকুয়াল টু হচ্ছে কত, EMF অফ ব্যাটারি E। VB মাইনাস VC ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ওহমের সূত্র লাগাও, সিম্পল ওহমের সূত্র লাগাও, সেটা হচ্ছে IR মাইনাস I ইনটু R। আর VA মাইনাস VB এটাই তো হচ্ছে দুটো কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য, যখন সেটা এক্সটার্নাল সার্কিটে জয়েন করা থাকবে। আবার বলি তড়িৎ প্রবাহ কখন যাবে, যখন কোষটাকে এক্সটার্নাল সার্কিটের সঙ্গে যখন তুমি যোগ করবে, তখন কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB হবে। তাহলে V is equal to E minus IR। এটাও সেই সূত্র যেটা তোমরা ক্লাস 10 এ পড়ে এসেছো, আজকে সেটা তোমরা ডিটেইলে জানতে পারলে। আর এই স্মল আরটা কি বলা হচ্ছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। আর দেখো এই যে IR পরিমাণ যে বিভবটা রয়েছে, এটা তো আমরা সার্কিটে পাই, এটা তো হচ্ছে ব্যাটারির তড়িৎ চালক বল, কিন্তু এই যে এই পরিমাণ, এখান থেকে বুঝতেই পারছো E is greater than V। এই যে এক্সট্রা যে বিভবটা আমরা পাচ্ছি না, এটা
এই ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার জন্য এইখানেই ড্রপ করে যাচ্ছে। এই পরিমাণ ভোল্টেজটা আমরা বাইরের সার্কিটে পাচ্ছি না, যেহেতু পাচ্ছি না এখানেই লস হয়ে যাচ্ছে, তাই জন্য এই ভোল্টেজ, এই আই আর ভোল্টেজটাকে বলা হয় লস্ট ভোল্ট বা নষ্ট ভোল্ট। এটাকে বলা হয় লস্ট ভোল্ট, বাংলায় বলা হয় এটাকে নষ্ট ভোল্ট। আর এখানে স্মলারটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি। তাহলে এখানেই তোমাদের কোষ সম্পর্কিত মানে কোষের যে বিভিন্ন বা ব্যাটারির যে বেসিক জিনিস, ব্যাটারি কি, ব্যাটারি কিভাবে কাজ করে, ব্যাটারিতে যে ইএমএফ আছে ইএমএফটা কিভাবে তৈরি হয়, ব্যাটারি কিভাবে কোনো দুটো পয়েন্টের মধ্যে কনস্ট্যান্ট পোটেনশিয়াল ডিফারেন্সকে মেনটেন করে, তারপরে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি, ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স এখানে পড়লাম। এর পরের দিনে কার্সফ ল থেকে শুরু করব। তো আজকের পর্যন্ত এতটাই থাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।